হবিগঞ্জের পর এবার গোলাপগঞ্জেও এনসিপি নেতাদের ওপর হামলা, মেরে ফেলাই উদ্দেশ্য দাবি এনসিপি নেত্রী মাহমুদা মিতুর। বিরোধী দলীয় নেতাদের ওপর হামলার ঘটনায় চটলেন সাদিক কায়েম, ফেসবুক পোস্টে সরকারকে নিলেন এক হাত। ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বললেন এটি কূটনৈতিক বিজয়। এবং আবারও উত্তপ্ত হতে পারে দিল্লি, ফের মোদিকে গদি ছাড়তে বললেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। আবারও হামলার মুখে এনসিপির নেতারা। হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর আচমকা তাদের গাড়ি বহরে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এদিকে দুপুর 2:42 এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, সিলেটের গোলাপগঞ্জে আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা, গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় এনসিপি নেত্রী মাহমুদা মিতু লিখেছেন, শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে আবারও ভয়াবহ হামলা করল বিএনপির সন্ত্রাসীরা। গাড়িতে আমি, সার্জিস এবং অন্যান্য কয়েকজন ছিলাম। এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের গাড়ির ডান পাশের পেছনের গ্লাসগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলছে। পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল বলে জানান এই নেত্রী। এ হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপির স্থানীয় নেতারা, তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় এবার সরকারকে এক হাত নিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে সাদিক লিখেন, বিরোধী দলীয় নেতৃবৃন্দের ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচিত সাংসদদেরকেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। উপরন্তু হাসিনার বাহিনীর মতো হামলায় সহযোগী ভূমিকা পালন করছে কোথাও কোথাও। সরকার নির্বাচিত হয় জনগণের সেবা করার জন্য, ক্ষমতার অপব্যবহারের জন্য নয়, গণমানুষের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য নয়। এরকম চলতে থাকলে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সরকার প্রধানের উচিত অনতিবিলম্বে এসবের লাগাম টানা, অন্যথায় সময় গেলে সাধন হবে না। এর আগে পরপর 3 দিন প্রথমে হবিগঞ্জ, পরে সিলেটে হামলার শিকার হন এনসিপির নেতারা। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতাদের দাবি, এই হামলা বিএনপির নেতাকর্মীরাই করেছে। এর প্রেক্ষিতে ডাকসু ভিপি সরকারকে নিয়ে এই পোস্ট দেন। আবারও হামলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে। এতে আহত হয়েছেন দলটির একাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের 5 মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হলে তাদের গাড়ি বহরের ওপর এ হামলা চালানো হয়। এ সময় আরও হামলা হতে পারে সেই আশঙ্কা থেকে সিলেট সার্কিট হাউসে আশ্রয় নেন দলটির শীর্ষ নেতারা। এনসিপি নেতারা জানান, প্রায় 40 থেকে 50 জনের একটি দল রড ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি বহরের পথ রোধ করে হামলা চালায়। এ সময় সার্জিস আলম, আতিফ মুজাহিদ ও ডাক্তার মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। নেতারা গাড়ি থেকে বেরিয়ে এলে ধাক্কাধাক্কি ও হামলার শিকার হন। এরপর নিরাপত্তাজনিত কারণে কর্মসূচি স্থগিত করে নেতারা সিলেট সার্কিট হাউসে আশ্রয় নেন। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাদের ওপর 2 দফায় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এবার এনসিপির গাড়িতে হামলার পর ভুয়া ভুয়া স্লোগান দিল হামলাকারীরা। দলটির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর আচমকা তাদের গাড়ি বহরে হামলা চালানো হয়। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে উপজেলার চৌমুহনীতে অবস্থিত পৌরসভার গেটের সামনের রাস্তায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র দাবি করছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা করেছে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের গোলাপগঞ্জ। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়াম থেকে এনসিপি নেতাদের গাড়িবহর বের হওয়ার পর পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালিয়ে পেছনের ও সাইডের কাঁচ ভেঙে ফেলা হয়। এ সময় এনসিপির নারী এমপি মাহমুদা মিতু, সার্জিস আলম সহ আর অনেকেই গাড়ির ভেতরে ছিলেন।
হবিগঞ্জের পর এবার সিলেটে 2 দফায় হামলার শিকার হলো এনসিপির গাড়িবহর। ওই গাড়িতে সার্জিস আলম সহ দলটির শীর্ষ কয়েকজন নেতা ছিলেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ডাক্তার মাহমুদা মিতু। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে 5 মাইল বাজারে হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এর আগে গোলাপগঞ্জ পৌর শহরে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ এনসিপির। একই দিনে 2 দফায় হামলার শিকার হয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে তিনি লেখেন, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আবার আক্রমণ করেছে সিলেটের 5 মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়? অবশেষে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হলো মিয়ানমার। 3 লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে দেশটির জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য স্টার। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমারের সরকার। 2 দেশের মধ্যে আলাপ আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম আরো বলেন, এই কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন। মালয়েশিয়া থেকে দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের বিতাড়িত করার দাবি জোরালো হচ্ছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বিষয়টি আগে কঠিন ছিল, কারণ মিয়ানমার শরণার্থীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে দীর্ঘ কূটনৈতিক চেষ্টার পর এটি সম্ভব হয়েছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি ছাড়তে বললেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। নিজ রাষ্ট্র মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মোদীকে কটাক্ষ করে বলেছেন, আমার মনে হয় মোদীর ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি সেটা খুব ভালোই করছেন। যদি আপনি এত ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে আপনার উচিত চেয়ার ছেড়ে দিয়ে ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতে প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলন শেষ হওয়ার ঠিক পরপরই এমন কড়া ভাষায় মোদীকে গদি ছাড়তে বললেন অভিজিৎ দীপকে। পাশাপাশি তিনি প্রশ্ন ফাঁস থামাতে লোকসভায় পাশ হওয়া নতুন আইনের তীব্র সমালোচনা করেছেন। দীপকে বলেছেন, শুধু আইন করেই প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব না, চাই আইনের যথাযথ প্রয়োগ। তিনি জানান, আইন সঠিকভাবে প্রয়োগ না হলে কোনো পরিবর্তনই আসা সম্ভব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, ককরোচ আন্দোলন চলার সময় বেশ কয়েকবার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তবে কিছুতেই আন্দোলন থেকে পিছু হটার কোনো অবকাশ তৈরি করেনি ককরোচ জনতা পার্টির নেতারা। সে সময় তাদের আন্দোলনের সাথে যোগ দেন দেশ বরেণ্য নামিদামি শিল্পী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। অন্যদিকে মোদীর করা ভিডিও নিয়ে সমালোচনা করতে ছাড়েননি কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি বলেছেন, নতুন নতুন অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে জেনজিদের সমর্থন পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্যামেরার অ্যাঙ্গেল নয়, বদলাতে হবে তার মনের অ্যাঙ্গেল। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন রাজ্যে যখন আন্দোলন ছড়িয়ে পড়ে, তখন কোনো কোনো জায়গা থেকে মোদীর পদত্যাগেরও দাবি ওঠে। যন্তর মন্তরে চলা আন্দোলনের সময় মোদীর পুলিশ বাহিনীকেও লাঠিচার্জ করতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা, সেই টাকা গুনতে আনতে হয়েছে 5টি কাউন্টিং মেশিন। সব মিলিয়ে টাকার পরিমাণ প্রায় 20 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 25 কোটি টাকা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে প্রায় 15 কেজি স্বর্ণ। আর এসব পাওয়া গেছে অবসরপ্রাপ্ত এক বাস চালকের বাড়ি থেকে। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার। মিনার মণ্ডল নামের ওই ব্যক্তি একসময় সরকারি পরিবহনের বাস চালাতেন। কিছুদিন আগেই স্বেচ্ছায় অবসর নিয়েছেন তিনি। গেল মঙ্গলবার বীরভূমের মোহাম্মদ বাজারে তার বাড়িতে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশ
পুলিশ ও সিআইডি। তল্লাশি শুরু হতেই বেরিয়ে আসতে থাকে বান্ডেলের পর বান্ডেল। রাত পেরিয়ে সকাল হলেও শেষ হয় না অভিযান। শেষ পর্যন্ত জব্দ করা অর্থ গুনতে ব্যবহার করতে হয় 5টি নোট গণনার মেশিন। জানা গেছে মিনার মণ্ডল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়, আর টুলু মণ্ডল পরিচিত বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে। ঘটনার পর মিনার মণ্ডল ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানের পর থেকেই পলাতক রয়েছেন টুলু মণ্ডল। জানা গেছে বীরভূম অঞ্চলে রয়েছে বিস্তীর্ণ পাথরের খনি। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এসব খনি থেকে বেআইনিভাবে পাথর উত্তোলন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সেই অর্থেরই একটি অংশ উদ্ধার হয়েছে এই অভিযানে।